প্রিয় শিক্ষার্থী, সবার মনোযোগ আকর্ষণ করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। 2025 সালে যারা এসএসসি ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছে, অর্থাৎ আপকামিং যে পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে 10 এপ্রিল 2025 তারিখ থেকে এই পরীক্ষাটা শুরু হবে। তো এই পরীক্ষার ইংলিশ সেকেন্ড পেপারের মধ্যে যে আইটেমটা অত্যন্ত কঠিন এবং জটিল বলে মনে হয় তার নাম হচ্ছে ন্যারেশন। সুতরাং এই ন্যারেশনটা যদি আমি সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারি বা সুন্দরভাবে শেখানোর চেষ্টা করি, তাহলে বাকি যে ন্যারেশনগুলো থাকবে ইনশাল্লাহ সেগুলো সলিউশন করা সম্ভব হবে। আরেকটা বিষয়, ন্যারেশন যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু আমরা পাঞ্চুয়েশন মার্কটা সঠিকভাবে অনুধাবন করতে পারবো। পাঞ্চুয়েশন যদি ভালোভাবে বোঝা যায় তাহলে কিন্তু ন্যারেশন করা সম্ভব, এবং ন্যারেশন যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে কিন্তু পাঞ্চুয়েশন মার্ক তৈরি করা বা পাঞ্চুয়েশন মার্কের আনসার করা অত্যন্ত সহজ বলে মনে হবে। তো আসলে আমরা ন্যারেশনটা আজকে শেখার চেষ্টা করি, পাশাপাশি পাঞ্চুয়েশন মার্কের কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টাও বোঝানোর চেষ্টা করি। আজকে আমি মূলত টেস্ট এক্সাম 2025 সালে যে টেস্ট পরীক্ষাটা অনুষ্ঠিত হলো 24 সালে, 2025 সালে এসে আমাদের যে পরীক্ষাটা হবে টেস্ট এক্সাম, যেটা 2024 হয়ে গেছে, আর পরীক্ষা ফাইনাল পরীক্ষা হবে 2025 সালে। এই বিষয় নিয়ে মূলত আজকে আমি আলোচনা করব। তো দেখতে পাচ্ছ তোমরা রাজশাহী ক্যাডেট কলেজ, রাজশাহী ক্যাডেট কলেজ সাথে যে ক্যাডেট কলেজটা রয়েছে, এই ক্যাডেট কলেজের টেস্ট এক্সাম পরীক্ষায় এই ন্যারেশনটা এসেছিল। আজকে আমি এই ন্যারেশনের সঠিক আনসার করা, কিভাবে সঠিকভাবে এবং সাবলীলভাবে আনসার করা যায় সেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন ক্লাসের দিকে মনোযোগ দিই। এই ন্যারেশন টপিকটি, অর্থাৎ ন্যারেশন যে টপিক রয়েছে, এই টপিকের মধ্যে প্রথমত আমাদের যে সেন্টেন্সগুলো রয়েছে, এই সর্বপ্রথম আমাদের সেন্টেন্সগুলো চিনতে হবে, কারণ সেন্টেন্স অনুযায়ী আমাদের কনজাংশন নিতে হবে এবং সেন্টেন্স অনুযায়ী আমাদের রিপোর্টিং ভার্ব ব্যবহার করতে হবে। সুতরাং ন্যারেশন যেহেতু জটিল আইটেম, ইংলিশ গ্রামারের সকল আইটেম শিখতে পারলে গিয়ে ন্যারেশনটা করাটা সহজ হবে। আর ন্যারেশন আইটেমটা সহজ করার জন্য আরো যে নিয়মগুলো রয়েছে তার মধ্যে রয়েছে একটা টেন্স ভালোভাবে শিখতে হবে, তারপর রয়েছে পার্সন, এটা ভালো শিখতে হবে, এবং এইখানে এসে সেন্টেন্স। এই তিনটা জিনিস যদি আমরা ভালোভাবে শিখতে পারি বা বুঝতে পারি তাহলে ন্যারেশনটা করা আমাদের পক্ষে সম্ভব হবে। পাশাপাশি যে পাঞ্চুয়েশনের মার্কটা রয়েছে এই দিকে একটু লক্ষ্য রাখতে হবে। আসলে আমরা কথা না বলে এখন আমরা জাস্ট আনসারের দিকে যাই। এখানে আমরা যে জিনিসটা দেখব, সর্বপ্রথম আমরা এখানে আনসার করব। আনসার এখানে আমরা মূলত দেখব সাধারণত বাক্যটা কে কথা বলছে এবং কে কথা শুনছে, এই বাক্যের সাবজেক্টকে অর্থাৎ স্পিকারকে এটা আমাদের খুঁজে বের করতে হবে এবং লিসেনারকে সেটা খুঁজে বের করতে হবে। ন্যারেশন করার জন্য সর্বপ্রথম স্পিকার এবং লিসেনার খুঁজে বের করতে হবে। যদি আমরা দেখি এই বাক্যটা কাকে কথা বলছে বা কে কথা শুনছে, তাহলে আমাদের পুরো বাক্যগুলো অর্থাৎ পুরো প্যাসেজটা পড়ে নিতে হবে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এখানে ইনভার্টেড কমা রয়েছে। ইনভার্টেড কমা আমরা দেখতে পাচ্ছি, বাক্যটা শুরু হয়েছে ইনভার্টেড কমার প্রথম যে ওয়ার্ডটা থাকে এই ওয়ার্ডটার প্রথম লেটারটি অবশ্যই বড় হাতের হবে, সেটা আমাদের পাঞ্চুয়েশন মার্কের ক্ষেত্রে কাজে লাগবে। আচ্ছা, why are you loitering here and there now? এখানে লয়টারিং একটা ভার্ব এবং বাক্যটা হচ্ছে এই যে এটা আর হচ্ছে এখানে সাহায্যকারী ভার্ব, আর লয়টার মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, যার জন্য বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এবং এই বাক্যটা সাধারণত আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে। কিভাবে বুঝলাম? এই যে বাক্যটা যে ই হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পূর্বে একটি মাত্র সাহায্যকারী ভার্ব থাকলে সেটা আমাদের সাধারণত ইন্টারোগেটিভ বাক্য হবে। তাহলে বাক্যের নাম হচ্ছে ইন্টারোগেটিভ।
এবং এখানে আমরা দেখছি শুধুমাত্র পশ্চিম মার্ক এখানে ব্যবহার করা হয়েছে, জাস্ট ইনভার্টেড কমা এখানে ব্যবহার করা হয়নি। কারণ ইনভার্টেড কমা শুরু আছে, যদি শেষ না হয় তাহলে বক্তা আরো বক্তব্য দিতেই থাকবে। সুতরাং উনি প্রথমত একটা প্রশ্ন করেছে, হোয়াই আর ইউ লয়টারিং হিয়ার অ্যান্ড দেয়ার নাও। এখন লয়টারিং মানে ঘোরাফেরা করা। এখন বলা হচ্ছে তুমি এখানে এখন কেন ঘোরাফেরা করছো, হিয়ার অ্যান্ড দেয়ার মানে এখানে তুমি কেন ঘোরাফেরা করছো। এখন ওনার আরেকটা প্রশ্ন, এখন প্রশ্নটা কে করছে জাস্ট আমরা পরে দেখব। এখানে আবার বলা হচ্ছে আর ইউ ইন ট্রাভেলস, এই জায়গায় আমাদের কোশ্চেন মার্ক আছে এবং এই যে ইনভার্টেড কমা আমরা পেয়ে গেছি। সুতরাং এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই বাক্যের ভার্ব হচ্ছে আর এবং সাবজেক্ট হচ্ছে ইউ, বা এইখানে প্রিপজিশন ইউজ করা হয়েছে। আমরা জানি প্রিপজিশনের পর সাধারণত নাউন বসে, সুতরাং এটা নাউন আর এর পরে কোনো ভার্ব নাই। সুতরাং বাক্যে আটটা একাই বসেছে, যার জন্য এটা বাক্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। আমরা জানি যে প্রেজেন্ট টেন্সের যে 7টি ভার্ব রয়েছে, এই 7টি ভার্ব যদি বাক্যে একাই বসে তাহলে তারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তৈরি করবে। এবং পাস্ট টেন্সের ভার্বগুলো রয়েছে 4টি, সাহায্যকারী ভার্ব রয়েছে। এই 4টি ভার্ব যদি বাক্যে একাই বসে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স তৈরি করবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বাক্যটা আছে। এবং এই যে ওনার বক্তব্য এখানে শেষ। আমরা দেখতে পাচ্ছি ইনভার্টেড কমা দিয়ে বাক্যটা শুরু হয়েছে এবং ইনভার্টেড কমা শেষ। সুতরাং বক্তা কি বক্তব্য দিয়েছে এটা আমরা দেখতে পেলাম। এখন এই বক্তব্যটা কে দিয়েছে সেটা দেখতে পাচ্ছি, সেই দা স্কুল টিচার। স্কুল টিচার বলছে যে তুমি এখানে এখন কেন ঘোরাফেরা করছো, তুমি কোনো সমস্যায় পড়েছো বা তোমার কোনো সমস্যা, এরকম জিনিসগুলো বোঝানোর চেষ্টা করেছে। এখন কাকে বলছে সেটা আমরা দেখার চেষ্টা করি। দ্বিতীয় বাক্য অর্থাৎ তৃতীয় বাক্য আমরা আবারও দেখতেছি এখানে ইনভার্টেড কমা শুরু হয়েছে। সুতরাং আরেকজনের বক্তব্য এখানে শুরু করতেছে। আরেকজনে বলতেছে আই অ্যাম লয়টারিং। দেখো আই অ্যাম লয়টারিং বলছে আমি এখানে ঘুরতেছি, আই অ্যাম লয়টারিং আমি এখানে ঘুরতেছি বিকজ মানে ওই ছেলেটা বা ওই মেয়েটা ওই ব্যক্তিটা কেন ঘোরাফেরা করছে সেই বিষয়টা এখানে বলার চেষ্টা করতেছে। আই অ্যাম লয়টারিং বিকজ আই হ্যাভ নান। নান মানে এখানে কেউ না, জাস্ট এটা প্রোনাউনে কাজ করছে। আই হ্যাভ নান টু টেক কেয়ার অফ মি। এখানে বলছে আমাকে দেখাশোনার মতো কেউ নাই, আমাকে যে যত্ন নেবে বা দেখাশোনা করবে এমনটা এখানে কেউ নাই। সেই দা বয়, বয় বলছে। তার মানে এই যে এখানে ইনভার্টেড কমা আবারও কিন্তু শেষ। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই বাক্যের অবজেক্ট হচ্ছে এখানে স্পিকার হচ্ছে জাস্ট স্কুল টিচার, আর হচ্ছে লিসেনার হচ্ছে দা স্কুল বয়। অর্থাৎ এখানে শুধু বয় রয়েছে, স্কুল বয় না, শুধু বয় রয়েছে। তাহলে এই বাক্যের সাবজেক্ট যেহেতু আমরা পেয়ে গেলাম এখানে দা স্কুল টিচার, এবং এটা যেটা পাচ্ছি আমরা সাবজেক্ট অর্থাৎ স্পিকার বক্তা, আর এটা পাচ্ছি লিসেনার শ্রোতা। অর্থাৎ অবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করব দা বয় এবং সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করব দা স্কুল টিচার। এবং এই স্কুল টিচার কি বলেছে সে বাক্যগুলো দেখলাম। পাশাপাশি এখানে এসে স্কুল বয় অর্থাৎ দা বালকটি কেন এখানে ঘোরাফেরা করছে সেই বিষয়টা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং এখানে বালকটা কিন্তু একটা বাক্য ব্যবহার করেছে, বাট এটা কমপ্লেক্স সেন্টেন্সে তিনি বুঝিয়েছে যে আমি এখানে ঘোরাফেরা করতেছি কারণ এখানে দেখাশোনা করার মতো আমার কেউ নেই। তাহলে এখানে আমরা কিন্তু এই জিনিসটাও দেখতে পেলাম, ইনভার্টেড কমা শুরু এবং ইনভার্টেড কমা শেষ। এখন দেখতেছি এরপরে দ্য স্কুল টিচার আবারও বাক্য বলতেছে, আবারও পুনরায় বাক্য বলছে, ডু ইউ ফিল হ্যাংরি। এখন কেউ বলে হ্যাংরি, কেউ বলে হাংরি, কোনো সমস্যা নাই, যেহেতু আমেরিকা প্লাস ব্রিটিশ দুই ভাষণে ইংরেজি আমাদের রয়েছে, যার জন্য কেউ বলে হ্যাংরি, কেউ বলে হাংরি, ক্ষুধার্ত, যার বাংলা হচ্ছে ক্ষুধার্ত। বলছে তুমি কি ক্ষুধা ফিল করছো অথবা তোমাকে কি ক্ষুধা লেগেছে, এরকম বোঝা, তুমি কি ক্ষুধার্ত এখন, এই জিনিসটা বোঝাচ্ছে। দেওয়ার পরে এই যে বক্তব্য, এই যে ইনভার্টেড কমা এখানে আছে এবং এইখানে ইনভার্টেড কমা শেষ। আমি এখানে পাঞ্চুয়েশনের আরেকটা জিনিস বোঝানোর চেষ্টা করি।
যখন আমাদের বাক্যের অর্থাৎ একটা ন্যারেশনের দুটি অংশ থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্বটা যদি বাক্যের শুরুতে বসে তাহলে কমা দিয়ে আমাদের রিপোর্টেড স্পিচ লিখতে হয়, কেমন? এবং রিপোর্টেড স্পিচটা সবসময় ইনভার্টেড কমার ভিতরে থাকবে। এই তো যার জন্য এখানে কমা বসেছে। আর একটা জিনিস এখানে বুঝতে হবে যে রিপোর্টিং ভার্বটা যদি বাক্যের শেষে থাকে তাহলে কমা দিয়ে কিন্তু আমাদের রিপোর্টিং ভার্বটা লিখতে হয়, যেটা আমরা এই বাক্যে দেখছি রিপোর্টিং ভার্বটা এইখানে বসেছে, সুতরাং কমা দিয়ে রিপোর্টিং ভার্বটা লিখতে হবে। ওকে, এখন আমরা দেখলাম যে বালকটা ক্ষুধার্ত ফিল করেছে, এটা বলেছে। এখন ওই ছেলের উত্তর হচ্ছে ইয়েস, হ্যাঁ হ্যাঁ, মানে আমি ক্ষুধার্ত, ইয়েস হ্যাঁ, আই অ্যাম ভেরি হ্যাংরি নাও, এখন আমি ক্ষুধার্ত, খুবই ক্ষুধার্ত, সেই দ্য বয়। এই যে এখানে আবার রিপোর্টিং ভার্বটা পরে বসছে, যার জন্য এখানে কিন্তু আমাদের কমা বসছে, এবং এখানে কিন্তু ইনভার্টেড কমা বসেছে এবং ইনভার্টেড কমা বসেছে। ইয়েস এর জন্য এখানে একটা বাক্য দাঁড় করাতে পারি আমরা, এটার জন্য একটা বাক্য দাঁড় করাতে পারি ন্যারেশনের ভাষণে। ওকে, এখন আমরা যদি একটা সহজ ভাষায় আনসার করার চেষ্টা করি, আমরা জানি যে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় সাবজেক্ট বাক্যের শুরুতে, মাঝে বা শেষে যদি থাকে সেটাকে সুন্দরভাবে একদম সামনে নিয়ে আসতে হবে। সুতরাং আমরা এটাকে একদম সামনে নিয়ে চলে আসবো। তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে সেড দ্য স্কুল টিচার। এখন আমরা জানি যে বাক্যটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে তাহলে এখানে টোল্ড বসতো, আর যেহেতু এখানে আমাদের অবজেক্টিভ ফর্ম দেওয়া আছে যার জন্য বাক্যটা রয়েছে ইন্টারোগেটিভে রয়েছে, এই জন্য আমরা এই যে সেড এর জায়গায় আস্ক ইউজ করব। তাহলে আমরা লিখতে পারি দ্য স্কুল টিচার। ইন্টারোগেটিভ বাক্যের জন্য আমাদের আস্ক ইউজ করতে হবে, আস্ক আমরা নিয়ে নিলাম। হ্যাঁ, এই যে আমরা নিয়ে নিলাম, নেওয়ার পরে আমাদের প্রিয় শিক্ষার্থী, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব, ডাইরেক্ট ন্যারেশনকে যখন আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে যাব, তখন আমাদের একটা জিনিস সব সময় মাথায় রাখতে হবে যে এই সেন্টেন্সটাকে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে উত্তর করতে হবে। সেটা ইন্টারোগেটিভে থাক অথবা অ্যাসার্টিভ সেন্টেন্সে থাক না কেন, অথবা ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লেমেটরি, যেই সেন্টেন্সে বাক্যটা আসুক না কেন, আমাদের ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট করার সময় বাক্যটিকে অবশ্যই আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে। তাহলে আমরা এইখানে দেখতে পাচ্ছি যে এই বাক্যে আমাদের সেড এর পরিবর্তে আস্ক ইউজ করলাম। যেহেতু আমরা বাক্যের অবজেক্ট পেয়ে গেছি দা বয়, সুতরাং আমরা এখানে অবজেক্টটা লিখে দিব দা বয়। এখন আমরা যদি এটা জাস্ট একটা কনভার্ট করতে চাই, দ্য স্কুল টিচার আস্কড দা বয়, অর্থাৎ স্কুল শিক্ষক বালকটিকে জিজ্ঞাসা করেছিল, এবং ইন্টারোগেটিভ বাক্যকে যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশনে রূপান্তর করতে যাব, ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে আমাদের যদি এখানে ডাব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে ওই ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত ওয়ার্ডই দিতে হবে, আর যদি ডাব্লিউ অথবা এইচ যুক্ত ওয়ার্ড যদি না থাকে তাহলে আমাদের ইফ অথবা হিদার ইউজ করতে হবে। যেহেতু এখানে আমাদের ডাব্লিউএস ওয়ার্ড রয়েছে যার জন্য আমরা এখানে হয় ব্যবহার করব। তাহলে আমরা এখানে কি নিলাম, হয় নিয়ে নিলাম। এখন আমরা যে বিষয়টা দেখব, বলেছি এর আগে যে বাক্যর যে যখনই ইন্টারোগেটিভে থাকুক না কেন, সেটা যেই সেন্টেন্সে আসুক না কেন, ওইটাকে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। এখন প্রিয় শিক্ষার্থী, আমরা যদি না জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করার নিয়ম কি বা অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে করতে হয়, তাহলে কিন্তু আমরা ন্যারেশনটা করতে পারবো না। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করার যে নিয়ম বা পদ্ধতি, সেটা হচ্ছে সর্বপ্রথম আমাদের সাবজেক্ট খুঁজে বের করতে হবে এবং সাবজেক্টের পরে আমাদের একটা ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে এই বাক্যের সাবজেক্ট কি? সাবজেক্ট দেখতে পাচ্ছি এখানে ইউ। ইউ মানে এখানে কে? আমরা জানি পার্সন পরিবর্তন। যদি আমরা ইংরেজি গ্রামারকে সহজ এবং সাবলীলভাবে শিখতে চাই বা সহজতর করতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম পার্সন একদম হজম করে দিতে হবে। পার্সন সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা থাকতে হবে। সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম, এগুলো সম্পূর্ণটা আমাকে সবাইকে বুঝতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড পারসন,
এবং ন্যারেশন করার সময় সবসময় আমরা জানি যে ন্যারেশন করার সময় আমাদের পার্সনকে কিন্তু পরিবর্তন করতে হয়। তাহলে আমরা জানি যে রিপোর্টিং ভার্বের ফার্স্ট পারসন পরিবর্তন হবে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, এবং রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। যেহেতু এখানে আমাদের সেকেন্ড পারসন রয়েছে, সুতরাং আমাদের পরিবর্তন হয়ে যাবে অবজেক্ট অনুযায়ী, এবং থার্ড পারসনের কোনো প্রকার পরিবর্তন হবে না। এই ইউ মানে সাধারণত বোঝানো হচ্ছে বালকটাকে। এই যে অবজেক্ট, যেহেতু এটা অবজেক্ট, এই ইউ মানে এই বালককে বোঝানো হচ্ছে। যেহেতু ইউ এখানে একটা বালক, সুতরাং এখানে ইউ মানে বালককে ধরে আমাদের এটার প্রোনাউন আমাদের ইউজ করতে হবে। সুতরাং সেকেন্ড পারসন হয়ে যাবে এখানে হি, হয়ে যাবে এখানে আমাদের হি। তার বয়ের প্রোনাউন পাবো এখানে আমরা হি, এন্ড হি দ্বারা সাধারণত আমরা এই স্কুল টিচারকে দেখালাম না দা বয়কে দেখালাম, যাকে আমরা ফলো করব তার একটা ক্যাপিটাল লেটারে আমাদের ওয়ার্ডটা লেটারটা ব্যবহার করতে হবে। সবসময় আমরা ক্যাপিটাল লেটারে এই বড়টা ইউজ করব। অসংখ্য ধন্যবাদ। এনিওয়ে, এখন আমরা পার্সোনাল ব্যাপারটা নিয়ে নিলাম। দেন আমাদের যে বিষয়টা জানা অত্যন্ত প্রয়োজন সেটা হচ্ছে টেন্স। তাহলে পার্সন শেখার পর আমাদের যে বিষয়টা অত্যন্ত সহজভাবে জানতে হবে সেটা হচ্ছে টেন্স। টেন্স যদি আমরা ভালোভাবে বুঝতে না পারি, শিখতে না পারি, তাহলে ইংলিশ গ্রামারকে কখনোই আমরা সহজ ভাবতে পারবো না, এবং ইংলিশে নিজেদেরকে সবসময় দুর্বল মনে করব। যার জন্য আমরা পার্সন শেখার পরে টেন্স শিখবো, টেন্স শেখার পরে আমরা সেন্টেন্স শিখবো। এই তিনটি আইটেম যদি আমরা ভালোভাবে শিখতে পারি, তাহলে কিন্তু আমাদের গ্রামারের সমস্ত আইটেম একদম পানির মতো মনে হবে। এখন দেখা যাক বাক্যটাতে দেখতেছি এখানে রয়েছে আর ভার্ব, এবং এখানে রয়েছে আইএনজি যুক্ত একটা ভার্ব, মূল ভার্বের সাথে আইএনজি রয়েছে, আর এখানে ইউ এর পূর্বে রয়েছে, আর এখানে একটা সাহায্যকারী ভার্ব। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাক্যটা সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। আমরা জানি যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, আর রিপোর্টেড স্পিচের টেন্সের সব সময় পরিবর্তন হবে। যদি প্রেজেন্ট টেন্সে থাকে সেগুলো জাস্ট পাস্ট টেন্সে চলে যাবে। সুতরাং যেহেতু আমরা দেখতে পাচ্ছি বাক্যটা প্রেজেন্ট ইন কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, সুতরাং আমাদের বাক্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তাহলে উত্তর হচ্ছে হি ওয়াজ লাইটারিং। এইটুকু ব্যবহার। তারপর এখানে হিয়ার এন্ড দেয়ার, এখানে কিন্তু এটা একটা ফ্রেজের কাজ করেছে যখন তখন, আর নাও এখানে সব সময় দেন হয়ে যায়, নাও সব সময় দেন হয়ে যাবে। হিয়ার এন্ড দেয়ার, টিএসি এখানে একসঙ্গে আগে দেয়ার। তারপর আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নের আমাদের উত্তর শেষ। এরপরে দেখতে পাচ্ছি এখানে আরো একটা বাক্য অ্যাড করেছে। তাহলে এই বাক্যের ক্ষেত্রে আমরা এখানে এন্ড ইউজ করব। যেহেতু সাবজেক্ট একই এবং অবজেক্ট একই, তার জন্য আমরা বারবার অবজেক্ট ইউজ করব না। এন্ড আস্কড, এবং পুনরায় জিজ্ঞাসা করেছিল। এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি এইখানে কোনো প্রকার ডাব্লিউএস ওয়ার্ড নাই, যার জন্য আমরা এখানে ইফ অথবা হিদার ইউজ করব। তাহলে আমরা এখানে ইফ ইউজ করব, ইফ। তারপর এখানে পারসন কি আছে হি, মানে আবার আমরা এখানে বি ইউজ করব। যদি ইউ আছে হি হয়ে যাবে, আর এখানে আর আছে ওয়াজ হয়ে যাবে। তারপর এখানে ইন টাউলস। ওকে, তাহলে টিচার যে প্রশ্ন করেছিল বালকটিকে, তার উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। সুতরাং আমি প্রথম অংশটা এখানে মিশিয়ে দিব। প্রথম অংশটা আমি এখানে মিশিয়ে দিচ্ছি, কেমন? ওকে, তাহলে কিন্তু আমি প্রথম অংশের উত্তর কিন্তু পেয়ে গেলাম। এখন আমি এখান থেকে এটা মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে বালকটি উত্তর দিয়েছে। এই যে এখানে বালকটি উত্তর দিয়েছে, কাকে উত্তর করেছে? টিচারকে উত্তর করেছে। যার জন্য এই যে রিপোর্টিং ভার্বটা আমাদের শেষে রয়েছে, এটাকে সামনে নিয়ে আসতে হবে। তার উত্তরটা হচ্ছে দা বয়। বাক্যটা দেখছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সেইড থাকে
আমরা সেই দিয়ে আনসার করতে পারবো, অথবা আমরা এখানে রিপ্লাইড ব্যবহার করতে পারবো। সেই অথবা রিপ্লাইড এর পরে আমাদের অবজেক্ট বসানোর কোনো প্রয়োজন নাই, বসালে ভুল হয়ে যাবে। যদি আমরা অবজেক্ট ব্যবহার করতে চাই তাহলে আমাদের টোল্ড ইউজ করতে হবে। সুতরাং আমাদের এখানে অবজেক্ট নেওয়ার প্রয়োজন নাই, আমরা জাস্ট রিপ্লাইড ইউজ করব। রিপ্লাইড এর পরে কখনো অবজেক্টিভ ফর্ম বসে না, আর রিপ্লাইড সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রেই বসে। দ্য বয় রিপ্লাইড, বালকটি প্রত্যুত্তর করেছিল দ্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্সে কনজাংশন হিসেবে দ্যাট বসে। দ্যাট দেওয়ার পরে ফার্স্ট পারসন হি হয়ে যাবে, কারণ ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী, আর এই বাক্যের সাবজেক্ট হচ্ছে বয়। হি মানে এখানে আমরা বয় ইউজ করতে পারি। হি এখানে এম আছে, জাস্ট শুধু টেন্সের পরিবর্তন ওয়াজ হবে। তারপর এখানে আছে লয়টানি, জাস্ট টেন্স পরিবর্তন করে দিলাম। দেওয়ার পর এখানে বিকজ আছে, কনজাংশনে কোনো চেঞ্জ নাই। তারপর এখানে আই আছে, হয়ে যাবে এখানে হি, মানে আমরা এখানে বি লিখে দিতে পারি। তারপর হ্যাভ আছে, হয়ে যাবে হ্যাভ, শুধু টেন্সের ব্যবহার, নাম এখানে কোনো কাজ নাই, এখানে টুর কাজ নাই, এখানে টেকের কোনো কাজ নাই, এখানে কেয়ারের কোনো কাজ নাই, অফের কোনো কাজ নাই, এখানে মির কাজ আছে। মি মানে হিম, হিম মানে ওই বালক, যার জন্য আমরা এখানে বি লিখে দিই। ওকে, কাজ শেষ। তাহলে ওই ছেলেটির প্রশ্নের উত্তর কিন্তু এখানে শেষ হয়ে গেল। তারপর এখানে আমরা দেখব যে শিক্ষক কিন্তু পুনরায় আবার প্রশ্ন করেছে। তাহলে আমরা এই জিনিসটা একটু মিশিয়ে দেওয়ার চেষ্টা করি। মাই ডিয়ার students, keep silent and try to be attentive in the classes. My dear students, আমি মূলত বোঝানোর চেষ্টা করতেছি, যেহেতু এখন আবার টিচারকে সাবজেক্ট পেলাম, যার জন্য আমরা টিচারকে আবার লিখবো। দ্য টিচার সেইটা আমরা ইউজ করতে পারবো না, কারণ বাক্যটা ডু দ্বারা শুরু হয়েছে, ইন্টারোগেটিভ, যার জন্য আমরা আস্কড লিখবো। ইচ্ছা করলে আমরা এখানে দেনটা ইউজ করতে পারতাম। দেন মানে পুনরায় সে প্রশ্ন করেছে, আবারও প্রশ্ন করেছে, আমরা দেন লিখতে পারতাম। দেন না লিখলেও কোনো অসুবিধা এখানে হবে না। হ্যাঁ, দেন লিখলেও সমস্যা নাই। দ্য টিচার, দ্য স্কুল টিচার, এখানে স্কুলটা আমাদের ছুটে গেছে, জাস্ট আমরা এখানে স্কুল ইউজ করব। দেন দ্য স্কুল টিচার, এখানে আমরা ইচ্ছা করে দেনটা একটু ব্যবহার করলে আমাদের আর একটু স্ট্যান্ডার্ড মনে হচ্ছে। তারপর স্কুল শিক্ষক জিজ্ঞাসা করেছিল কাকে, ওই যে বায়োটিকে জিজ্ঞাসা করেছিল। আমি ইচ্ছে করলে এখানে অবজেক্ট দিতেও পারি, নাও দিতে পারি, যেহেতু সেই আছে অবজেক্টের কোনো প্রয়োজন নাই। দেওয়ার পরে ইউটা বালক হবে, তাহলে এখানে হি লিখে আমরা বি লিখবো। ফিল থেকে এখানে ফেল করব, পাস্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনিট ডু দ্বারা শুরু হয়েছে, তাহলে এটা সাহায্যকারী ভার্ব রাখা যাবে না। ডু পাস্ট ইনডিফিনিট টেন্স আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব রাখার প্রয়োজন নাই। যদি ইন্টারোগেটিভ নেগেটিভ হতো তাহলে প্রয়োজন ছিল। তারপরে ফিল থেকে ফেল করে দিলাম, তারপর এখানে আমরা জাস্ট হ্যান্ডি ব্যবহার করলাম। ওকে, তার মানে টিচারের বক্তব্য এখানে শেষ হয়ে গেল। আমরা লাস্ট এন্ড ফাইনাল যে একটা সেন্টেন্স দেখতেছি, বালক দা বয় রিপ্লাইড করেছে, সুতরাং আমরা লিখবো এখানে দা বয় রিপ্লাইড। এখানে আমরা জাস্ট কি লিখব, দা বয় রিপ্লাইড। অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট ইউজ করা হলো। এখানে আমরা ফাইনালি ইউজ করতে পারতাম, বা ফাইনালি করলেও হবে, না করলেও হবে, অসুবিধা নাই, অথবা এগেইন করতে পারতাম, সমস্যা নাই। দা বয় রিপ্লাইড দ্যাট, অথবা আমরা দা বয় সেড দ্যাট এটা ইউজ করতে পারতাম, অথবা দা বয় টোল্ড দা স্কুল টিচার এটা ব্যবহার করা যেত। বা কত দূর না গিয়ে আমরা সহজ প্রসেসে ন্যারেশন শেখার চেষ্টা করি। দা বয় রিপ্লাইড দ্যাট, রিপ্লাইড এখানে যে দ্যাট আমরা পরে ইউজ করব, কারণ এখানে ইএস এর একটা ব্যবহার রয়েছে, যার জন্য আমরা দ্যাটটা পরে ইউজ করব। দা বয় রিপ্লাইড, ইএস থাকলে ইন দা অ্যাফার্মেটিভ, ইন দা অ্যাফার্মেটিভ বা পজিটিভ, পজিটিভ। হ্যাঁ, আমরা এটা ব্যবহার করব। তারপর এখানে আমরা দ্যাট ইউজ করব। ইয়েস মানে এখানে যেতে হ্যাঁ বোধক বা পজিটিভ
তথ্য দিতে হয়েছে। দেওয়ার পরে এখানে জাস্ট আমরা হি ইউজ করব, মানে বয় এখানে আমরা জাস্ট বি ইউজ করব। তারপর এম আছে, জাস্ট আমরা ওয়াজ ইউজ করব। ভেরি কোনো চেঞ্জ নাই, এখানে হ্যান্ডি কোনো চেঞ্জ নাই, নাও থাকলে দেন হবে। চমৎকার, আনসার ওকে, পানি হয়ে গেল। একদম আমাদের যে নিয়মটা শিখতে হবে ইংলিশ গ্রামারকে সুন্দরভাবে শেখার জন্য, যে আইটেমটা অতীব গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে পারসন, 2 নম্বর হচ্ছে টেন্স, 3 নম্বর হচ্ছে সেন্টেন্স। আজকে আমি মূলত রাজশাহী ক্যাডেট কলেজ, রাজশাহী যেটা সারদা অবস্থিত, এই ক্যাডেট কলেজে 2024 সালের টেস্টে কোশ্চেনটা এসেছিল ইংলিশ সেকেন্ড পেপারে 5 নম্বর আইটেম ন্যারেশন পার্ট ছিল। সেটার আনসার আমি চমৎকারভাবে করে দেওয়ার চেষ্টা করলাম। সবাইকে ধন্যবাদ। আমি আবারও পরবর্তী ভিডিও নিয়ে ইনশাআল্লাহ ফাইনাল ক্লাস নিয়ে আমি উপস্থিত হওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুন্দরভাবে সাবলীলভাবে পড়ার চেষ্টা করবে, এই কামনায় আমি মোহাম্মদ শৈলানা, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ, বসুয়া হাই স্কুল, রাজশাহী, and managing director, সৃজনশীল কোচিং সেন্টার and private programs। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। See you again. Take care of yourselves.